অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ার আয়োজিত ব্যাংক জব বিভাগের ম্যাথমেটিক্স ক্লাসে স্বাগতম। আজকে আমরা দ্বাদশ ক্লাসে আসছি এবং আমাদের দ্বাদশ ক্লাসটা শুরু হচ্ছে ডিসক্রিট ম্যাথ দিয়ে। শুরুতে আমরা অ্যালজেব্রা পড়েছিলাম, তারপর আমরা অ্যারিথমেটিক এবং অ্যাপ্লাইড অ্যারিথমেটিক্সের উপর ক্লাসগুলো করেছিলাম। এতে মোট 11টি ক্লাস ছিল। আজকে দ্বাদশ ক্লাস থেকে আমরা শুরু করছি ডিসক্রিট ম্যাথ। ডিসক্রিট ম্যাথে তোমরা জানো আমাদের যে যে অধ্যায়গুলো আছে সেগুলো হচ্ছে পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি এবং নাম্বার থিওরি। এবং আমরা মোট দুটো ক্লাসে অর্থাৎ লেকচার 12 এবং লেকচার 13তে আমরা পারমুটেশন, কম্বিনেশন এগুলোর উপর পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি এবং নাম্বার থিওরি এগুলোর উপর পড়ব। প্রথমে আমরা 12 নম্বর ক্লাসে পারমুটেশন এবং কম্বিনেশনের উপর পড়ব। শুরুতে দেখা যাক যে পারমুটেশন এবং কম্বিনেশন জিনিসটা কী এবং এই জিনিসটা থেকে আমরা কীভাবে আমরা কী করতে পারি। মনে করো ফুটবল খেলাতে এখানে একটা গ্রুপ আছে। মনে করো এই গ্রুপে আমরা ব্রাজিল, আর্জেন্টিনা এবং জার্মানি এই তিনটি দলকে রেখেছি। এখন আমাদেরকে খেলার ফিকচার করতে বলা হলো। খেলার ফিকচারে আমরা লিখলাম যে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা, ব্রাজিল ভার্সেস জার্মানি, জার্মানি ভার্সেস আর্জেন্টিনা। হঠাৎ করে এই ফিকচারটা দেখে অনেকে বলে ফেললো যে যিনি ফিকচার করেছেন তিনি আসলে ব্রাজিলের সাপোর্টার, যে কারণে উনি সবসময় ব্রাজিলের নামটা আগে দিয়েছেন এবং আর্জেন্টিনার নামটা পরে দিয়েছেন। তখন সে বললো না, আমরা এই ফিকচার মানি না। এই ফিকচারটা হবে এরকম যে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল, জার্মানি ভার্সেস ব্রাজিল এবং আর্জেন্টিনা ভার্সেস জার্মানি। এই ধরনের কেসে এই যে দুটো কেস হলো, দেখো যেখানে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা এবং আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল এর মধ্যে কোনো পার্থক্য নাই, সেটাকে আমরা বলছি কম্বিনেশন। আর যেখানে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা এবং আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল এর মধ্যে একটা পার্থক্য থাকবে, আমরা তাকে বলবো পারমুটেশন। সুতরাং আমরা একটা কথা এখান থেকে বলতে পারি, পারমুটেশন হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা রিপিটেশন অ্যালাউ করি। আমরা এই ক্ষেত্রে আমরা অর্ডারটাকে আমরা বিবেচনা করি, অর্ডার বিবেচনা করা হয় বা অর্ডার কনসিডার করা হয়। কিন্তু যখন কম্বিনেশন হয় তখন অর্ডার কনসিডার করা হয় না। তো এই ধরনের কেসগুলো আমাদের খুব জরুরি ইস্যু। অর্থাৎ পারমুটেশনে অর্ডারটা খুব গুরুত্বপূর্ণ। মনে করো আমি লিখেছি এবিসি থেকে আমাকে দুটো করে বর্ড দিতে হবে, এবি, বিসি, এসি। কিন্তু এটাকে যদি আমরা বিএ, সিবি এবং সি আকারে লিখি, এই জিনিসটা হয় পারমুটেশন। আর এর এক একটা অংশকে বলা হয় তার কম্বিনেশন। এই ক্ষেত্রে আমরা একটা জিনিস করতে পারি যে পারমুটেশনটাকে আমরা আসলে কিভাবে বের করব। তোমরা কিছুক্ষণ আগে দেখেছো আমরা লিখেছিলাম যে এবিসি এই তিনটা শব্দ থেকে এই তিনটা লেটার থেকে আমরা দুটো লেটার কিভাবে নিতে পারি। তোমরা দেখেছো এটা নিতে পারি এবি, বিএ, বিসি, সিবি, এসি, সিএ, অর্থাৎ 6 হবে। এখন আমাদের পক্ষে যদি এইখানে যদি অনেকগুলি লেটার থাকে এবং এখান থেকে যদি অনেকগুলি লেটার এনে কম্বিনেশন করতে বলা হয়, তাহলে আমাদের পক্ষে বোধহয় এইভাবে বের করাটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। এই জিনিসটাকে আমরা কম্বিনেশন পারমুটেশনে লিখি 6। যেহেতু এখানে তিনটা লেটার আছে এ বি সি, সেহেতু লিখবো 3। এবং আমি যেহেতু দুটো করে লেটার নিচ্ছি, এটাকে আমরা বলছি 3 পারমুটেশন অফ 2। এবং এই 3 পারমুটেশন অফ 2 এর মানটা যেহেতু দেখতে পাচ্ছি এটা হচ্ছে 6। এখন এই 3 পারমুটেশন অফ 2 এটা 6 কিভাবে হলো? দেখা যায় যে 3 পারমুটেশন অফ 2 বলতে বোঝাচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 মাইনাস 2 তার 4 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এই জিনিসটাকে আমরা লিখছি 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল। তোমরা একটা নতুন একটা মানে চিহ্ন পেলে, সেটা এই চিহ্নটা, এই জিনিসটাকে বলা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। এই ফ্যাক্টোরিয়াল কথাটার মানে হচ্ছে যে তুমি যদি 2 এর উপর ফ্যাক্টোরিয়াল দাও তাহলে তোমাকে গুণ করতে হবে 2 ইন্টু 1। তুমি যদি 5 এর উপর ফ্যাক্টোরিয়াল দাও তাহলে তোমাকে গুণ করতে হবে 5 থেকে শুরু করে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1।
ঠিক এইভাবে মেইনলি ফ্যাক্টোরিয়ালটাকে কনসেপ্ট করা হয়। অর্থাৎ ফ্যাক্টোরিয়াল হচ্ছে কি এমন একটা জিনিস যেটি যে নাম্বারের ফ্যাক্টোরিয়াল বলা হয় সেখান থেকে ডিক্রিজিং অর্ডার অফ সাইজে গিয়ে সেটার সাকসেসিভ মাল্টিপ্লিকেশনকে বলা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা যে এই জিনিসটা লিখেছি 3p2 মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 মাইনাস 2 হোল ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে যদি আমার n সংখ্যক বর্ণ থাকে, তার জন্য যদি আমার 8 সংখ্যক বর্ণ দিয়ে আমাকে যদি পারমুটেশন করতে হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারবো n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তোমরা অলরেডি এটা স্ক্রলে দেখতে পাচ্ছ যে পারমুটেশনের ক্ষেত্রে n সংখ্যক, টু ফাইন্ড দ্য নাম্বার ফ্রম পারমুটেশন r এলিমেন্ট from set n, the formula is npr equal to n factorial divided by n minus r whole factorial. This is the very important formula. আমাদের এই পারমুটেশনের ক্লাস করতে গেলে আমাদেরকে যে দুটো কনসেপ্ট জানতে হবে আমরা অলরেডি সেটা জেনে নিলাম। একটি হচ্ছে ফ্যাক্টোরিয়ালের কনসেপ্ট এবং অপরটি হচ্ছে আমাদের পারমুটেশনের কনসেপ্ট। এবার তাহলে আমরা একটার পর একটা টপিকসে চলে যাব এবং একটা করে টপিকস আলোচনা করব। আমরা একটা করে ম্যাথস করাবো তোমাদেরকে, তার পরিবর্তে এক বা একাধিক ম্যাথস আমরা প্রত্যেকটা টপিক থেকে তোমাদেরকে হোমওয়ার্ক আকারে দেবো এবং তোমরা চেষ্টা করবে বাসায় বসে সেই অঙ্কগুলো করতে। তোমরা যদি এই টপিকসগুলো বুঝে থাকো তাহলে আমার দেওয়া যে কোনো হোমওয়ার্কই তোমরা বাসায় বসে একা একা করতে পারবে। চেষ্টা করে দেখি আসো। শুরুতে আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে বেসিক টুল। অলরেডি তোমরা স্ক্রলে অঙ্কটা দেখতে পাচ্ছ। অঙ্কটাতে বলা হচ্ছে বাই ইউজিং অল লেটার। 1 নম্বর অঙ্কটা তোমরা লক্ষ্য করো, আমাদের স্ক্রলে লেখা আছে, কি লেখা আছে? বাই ইউজিং অল লেটার্স হাউ মেনি ওয়েজ দ্য ওয়ার্ড প্যারালাল ক্যান বি অ্যারেঞ্জড। দ্য ওয়ার্ড প্যারালাল ক্যান বি অ্যারেঞ্জড। এই প্যারালাল শব্দটার সবগুলো লেটার ইউজ করে আমি কতভাবে সাজাতে পারি। মজার ব্যাপার হচ্ছে আমি এখন তোমাদেরকে জাস্ট একটা অঙ্ক শিখিয়ে দেব এই নিয়মে। এরপরে তোমরা ডিকশনারির যতগুলো শব্দ আছে তোমরা কিন্তু চাইলেই এই অঙ্ক এই আমার এই রুলসটাতে ফেলে করতে পারো। তোমরা প্রথমে দেখো প্যারালাল শব্দটাকে আমি সবগুলো লেটার ইউজ করব এবং তাকে কতভাবে সাজাতে পারি। দেখো প্যারালাল শব্দটাতে টোটাল আমার লেটার আছে কটা? 1 2 3 4 5 6 7 8। আমার এখানে টোটাল লেটার আছে 1 2 3 4 5 6 7 8টা। টোটাল লেটার আছে আমার 8টা। আমার টোটাল লেটার 8টা। এই টোটাল লেটারগুলোর মধ্যে শুধু তাই না তার মধ্যে এ আছে 2টা এবং এল আছে 3টা। এখন আমাদেরকে কোশ্চেন করা হলো যে এই বর্ণগুলো থেকে আমি কতভাবে প্যারালাল লেটারটাকে সাজাতে পারি। দেখো এটার সলিউশনটা খুব সহজ। প্যারালাল শব্দটাতে লেটার আছে 8টা, সুতরাং এটি সাজানো যাবে 8 ফ্যাক্টোরিয়াল উপায়। এখন যে লেটারগুলো একাধিকবার আছে, যেমন এ আছে একাধিকবার অর্থাৎ 2বার আছে, সেই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে একে ভাগ করে দেবে। সিমিলারলি এল আছে 3বার, সেটাকে 3 ফ্যাক্টোরিয়াল রেখে একে ভাগ করে দেবো। জাস্ট আমার অঙ্কটা হয়ে গেল। এবার তোমাদেরকে কাজ করতে হবে যে এরকম যদি কোনো শব্দ থাকে, যেমন ধরো কিছু কিছু শব্দ থাকে যে শব্দগুলোকে মনে করো কোনো লেটার তোমার ডাবল নাই, যেমন ধরো আমার নাম অরূপ। হ্যাঁ, তো এই শব্দটাতে কিন্তু কোনো দেখো কোনো লেটার কিন্তু ডাবল বার নাই। তাহলে এখানে টোটাল লেটার আছে 4টা, তুমি লিখে ফেলবে 4 ফ্যাক্টোরিয়াল। কিন্তু তুমি লক্ষ্য করো আমরা যদি এই শব্দটার বদলে আমরা যদি ধরো রূপা লিখতাম, রূপা, সরি এখানে তো এটা হচ্ছে না, ধরো আমরা যদি মা শব্দটা লিখতাম, মা শব্দটাতে টোটাল 3টা লেটার আছে, তাহলে আমরা একে সাজাতাম 3 ফ্যাক্টোরিয়াল। যেহেতু এ 2বার আছে তাই 2 ফ্যাক্টোরিয়াল। এইবার তোমাদের কাজ, হোমওয়ার্ক, তোমাদেরকে অলরেডি তোমরা স্ক্রলে 2টো অঙ্ক দেখতে পাচ্ছ। 2 নাম্বার এবং 3 নাম্বার অঙ্কটা দেখতে পাচ্ছ যে 2 নাম্বার অঙ্কটাতে একটা বর্ণ দেওয়া আছে কমিটি, আর 3 নাম্বার অঙ্কটাতে বর্ণ দেওয়া আছে ট্রাইঅ্যাঙ্গেল। তোমাকে এখন বলতে হবে যে এই অঙ্কগুলোকে আমি সবগুলো লেটার দিয়ে কতভাবে সাজাতে পারি এবং তোমরা এই অঙ্কটা 1 নাম্বার অঙ্কটার মতো করে বাসায় করবে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের টপিকসে। পরের টপিকটা হচ্ছে এক্সাক্ট পারমুটেশন। এবং পরীক্ষায় সত্যিকার অর্থে যদি ইম্পর্ট্যান্ট কোনো অধ্যায় থেকে টপিকস থেকে থাকে সেটা এক্সাক্ট পারমুটেশন। এবং মজার ব্যাপার হচ্ছে তুমি যদি বেসিক রুল না জানো তাহলে তুমি কিন্তু এক্সাক্ট পারমুটেশনের অঙ্ক করতে
পারবে না। আমি এখানে তোমাদেরকে 4 নাম্বার অঙ্কটা করিয়ে দেব এবং 4 নাম্বারটা অঙ্কটা করিয়ে দিয়ে তোমাদেরকে 5 নাম্বার অঙ্কটা হোমওয়ার্ক দেবো, তোমরা 5 নাম্বার অঙ্কটা 4 নাম্বার অঙ্কটার মতো করে করবে। দেখো আমরা দেখতে পাচ্ছি স্ক্রলে 4 নাম্বার অঙ্কটা আছে। 4 নাম্বার অঙ্কটাতে কি লেখা আমরা একটু পড়ি। বাই কনসিডারিং সি অ্যাজ ফার্স্ট পজিশন, সি কে ফার্স্ট পজিশনে কনসিডার করে and L in the last position, L के last position में consider करे, how many way the word calculus can be arranged? The word calculus, the word calculus can be arranged. অর্থাৎ আমাকে এখানে যেটা বলেছে যে c কে প্রথমে রেখে, ধরো এই c কে আমি প্রথমে ফিক্স করে দিলাম এবং L কে শেষে রেখে, ধরো এখানে আমার দুটো L আছে, এর একটা L কে আমি যদি শেষে রেখে দিই তাহলে আমি কতভাবে ক্যালকুলাস সরলরেখাকে সাজাতে পারি। লক্ষ্য করো এখানে আমাকে যে দুটো বর্ণের সাথে আমাকে এক্সাক্ট করে দিয়েছে, যে বর্ণ দুটো এক্সাক্ট করে দিয়েছে, কোন দুটো বর্ণ এক্সাক্ট করেছে? সি কে এক্সাক্ট করেছে প্রথম পজিশনে। আমাকে যেভাবেই সাজায় না কেন সি কিন্তু আমার প্রথমে থাকবে আর এল শেষে থাকবে। অর্থাৎ এই যে দুটো বর্ণকে আমার প্রথম এবং শেষে ফিক্স করে দেওয়া হয়েছে, এই বর্ণগুলোকে কিন্তু আমি আর ব্যবহার করতে পারবো না। অর্থাৎ এই বর্ণগুলোর ব্যবহার করা আর যাবে না। বাকি যে বর্ণগুলো আছে সেগুলো নিয়ে আমি কিভাবে একে সাজাতে পারি। দেখো এখানে বাকি বর্ণ আছে 1 2 3 4 5 6। আমরা বেসিক রুলে যেভাবে শিখেছিলাম ঠিক এখন সেভাবেই অঙ্কগুলো করব। তাহলে আমার এখানে বর্ণ আছে 6টা, তাহলে আমি একে সাজাতে পারি 6 ফ্যাক্টোরিয়াল বাই। এবার আমাকে দেখতে হবে যে এখন কোন বর্ণ ডাবল বার আছে কিনা। দেখো এ জিনিসটা ডাবল নাই, এল জিনিসটা ডাবল ছিল, বাট এই এলটা কিন্তু কাটা কেটে চলে গেছে। ফর দিস রিজন এই এলটাকে আর ব্যবহার করা যাবে না। তাহলে আমাকে কনসিডার করতে হবে আমার এলআই এল একটাই আছে। দেখো সি বর্ণটাও কিন্তু দুইটা ছিল, কিন্তু একটা সি কে আমি ফার্স্ট পজিশনে ফিক্স করে ফেলেছি, তার মানে আমার এলআই সি একটা আছে, অর্থাৎ এটা ডাবল হবে না। ইউ দেখো দুইটা আছে। সো আমার এই ক্ষেত্রে এই অ্যান্সারটা হবে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে বেসিক রুলের সাথে আমার এই এক্সাক্ট পারমুটেশনের একটাই পার্থক্য দেখা যাচ্ছে। বেসিক রুলে কোনো শর্ত থাকছে না, বাট এক্সাক্ট পারমুটেশনে আমাকে শর্ত দিয়ে আমার কতগুলো বর্ণকে একই জায়গাতে ফ্রিজ করে দেওয়া হচ্ছে এবং ফ্রিজ করে দিয়ে মেইনলি আমাদের অঙ্কগুলো দেওয়া হচ্ছে এবং বাকি অর্থাৎ যেটাকে ফ্রিজ করা হয়েছে ওকে বাদ দিয়ে বাকি অংশটুকু কিন্তু আমাকে বেসিক রুলের মতো করে সলভ করতে হচ্ছে। তোমরা অলরেডি স্ক্রিনে 5 নাম্বার অঙ্কটা যেটা আমাদের হোমওয়ার্ক, সে 5 নাম্বার অঙ্কটা দেখতে পাচ্ছ, যেখানে আমাদেরকে বলা হয়েছে আবাহন শব্দটাকে কতভাবে সাজানো যাবে, যেখানে এ শব্দটা ফার্স্ট এবং লাস্ট পজিশনে থাকবে। তার মানে এ শব্দটাকে কিন্তু দুইবার করে বলা হয়েছে। আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, এই শব্দটাকে কিন্তু দুইবার করে বলা হয়েছে। আবাহনীতে দুইটা এ, সেই দুইটা এই কিন্তু ফিক্স করে দেওয়া হয়েছে প্রথমে এবং শেষে, তাদেরকে বাদ দিয়ে তোমাকে পারমুটেশন করতে হবে। এটা তোমার হোমওয়ার্ক 5 নাম্বার। আমরা চলে যাব ষষ্ঠ রুলসটাতে, যে রুলসটার নাম হচ্ছে টুগেদার পারমুটেশন। এটা আমরা খুব ভালো করে বুঝবো, এন্ড দিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর ইউর এক্সামিনেশন। চলো আমরা তাহলে টুগেদার পারমুটেশনের ইস্যুটা একটু বুঝে গেছি। আমরা অলরেডি স্ক্রিনে 6 নাম্বার অঙ্কটা দেখতে পাচ্ছি। 6 নাম্বার অঙ্কটাতে কি বলা হয়েছে? টেকিং 6 নাম্বার অঙ্কটাতে কি বলা হয়েছে আমরা একটু পড়ি। টেকিং অল বয়েজ টুগেদার, টেকিং অল বয়েজ টুগেদার, কে টুগেদার? বয়েজ টুগেদার। টেকিং অল বয়েজ টুগেদার, ছেলেদেরকে একত্রে রেখে আমরা একটু অঙ্কটা তুলে নিলাম। হাউ মেনি ওয়ে 3 বয়েজ, কয়টা বয়েজ? 3টা বয়েজ। হাউ মেনি ওয়ে 3 বয়েজ and 4 girls can be arranged, 3টা ছেলে এবং 4টা মেয়েকে কতভাবে আমি সাজাতে পারি। দেখো এই অঙ্কের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অঙ্কটা চেনার একটা উপায় আছে। এখানে অবশ্যই অঙ্কে একটা শব্দ থাকবে, সেটা হচ্ছে টুগেদার, এবং অঙ্ক পড়ে তুমি প্রথমেই কোশ্চেন করবে কে টুগেদার ভাই। তাহলে এখানে যেহেতু দেখতে পাচ্ছ বয়েজ টুগেদার, সুতরাং বয়েজ গুলোকে একটা কাজ করবে, এদেরকে ফ্রিজ করে ফেলবে। তাহলে বয়েজ কয়টা আছে? 1টা 2টা 3টা। 3টা বয়েজের জন্য আমরা লিখবো, 3টা বয়েজের জন্য লিখবো 3 ফ্যাক্টোরিয়াল। এখানে যদি 5টা বয়েজ থাকতো, যেহেতু 5টা বয়েজ টুগেদার, আমরা লিখে ফেলতাম 5 ফ্যাক্টোরিয়াল। যদি এখানে 8টা বয়েজ থাকতো তাহলে আমরা 8টা বয়েজের জন্য কত লিখতাম? 8 ফ্যাক্টোরিয়াল। আমরা এখানে 3 ফ্যাক্টোরিয়াল লিখেছি 3টা বয় থাকার কারণে। তো এটা আমরা কিন্তু ছেলেদেরকে সাজিয়েছি, আমাদের এখনো মেয়েদেরকে সাজানো বাকি। মেয়ে আছে কয়জন? যাদের উপরে কোনো শর্ত নাই। মেয়ে আছে 4 জন। এই 4টা মেয়ে
আর এই তিনটা ছেলে দেখো, এই তিনটা ছেলে কিন্তু সবসময় এক জায়গাতে থাকবে। দেখো এই মেয়েটা হয়তো এদিকে চলে যেতে পারে, এই মেয়েটা হয়তো আরো ওই পাশে চলে যেতে পারে, কিন্তু এরা কিন্তু সবসময়ই একত্রে ঘোরাঘুরি করবে। ফর দিস রিজন আমরা মেয়েদের যে সংখ্যা থাকবে, অর্থাৎ যার উপর শর্ত থাকবে না, শর্তবিহীন সংখ্যার সাথে 1 যোগ করে দেব, এবং তখন আমাদের এই পারমুটেশনটা হবে এখানে 1 2 3 4 আর এরা মিলে একটা মোট 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে লক্ষ্য করে দেখো, আমরা সপ্তম যে অঙ্কটা তোমাদেরকে দিয়েছি এই অঙ্কটারই ঠিক উল্টো অঙ্ক, যে এখানে বলেছিল বয়েজ টুগেদার, আমাদের 7 নম্বর অঙ্ক যেটা হোমওয়ার্ক তোমরা স্ক্রলে দেখতে পাচ্ছ, সেখানে বলে আছে গার্লস টুগেদার। তাহলে গার্লস টুগেদার হলে যার উপর শর্ত থাকবে তাকে আটকে দেবে, আর যে বাইরে থাকবে তার সাথে 1 যোগ করে দেবে। অর্থাৎ আমরা হলো অঙ্কটা করার জন্য আমি একটা ফর্মুলাই বলে দিই, যার উপর শর্ত তার ফ্যাক্টোরিয়াল, শর্তবিহীন যে তার সাথে 1 যোগ করে তার সাথে ফ্যাক্টোরিয়াল। এই হচ্ছে মূলত আমার টুগেদার পারমুটেশনের মানে অঙ্ক করার রুলস। তো যাই হোক, তোমরা অলরেডি বুঝেছো, এবং শর্তবিহীনের সাথে কেন 1 যোগ করতে হবে সেই রুলসটাও তোমরা অলরেডি জেনে গেছো। তো টুগেদার পারমুটেশন আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো। এবার আমরা যেটা শিখবো এটার নাম হচ্ছে সেপারেট পারমুটেশন, এবং আমাদের এক্সামে এই সেপারেট পারমুটেশনটা কিন্তু পরীক্ষায় খুব আসে, এবং এই সেপারেট পারমুটেশনের অঙ্ক মূলত আমাদের পরীক্ষায় আসে দুই ভাবে। একটি আসে রেক্ট্যাঙ্গুলার কনসেপ্টে, আমি একটু লিখি পাশে, একটা আসে আমাদের রেক্ট্যাঙ্গুলার কনসেপ্টে, রেক্ট্যাঙ্গুলার কনসেপ্ট দিয়ে কিছু অঙ্ক আসে, এবং আরেক ধরনের অঙ্ক আসে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সার্কুলার কনসেপ্ট দিয়ে। এবং তোমরা এই দুটো কনসেপ্টই খুব ভালো করে শেখার চেষ্টা করবে। আমরা চলে যাচ্ছি সেপারেট পারমুটেশনে, এবং আমরা শিখব রেক্ট্যাঙ্গুলার কনসেপ্ট। চলে আসি আমাদের সেপারেট রেক্ট্যাঙ্গুলার কনসেপ্টে। আমরা অষ্টম অঙ্কটা দেখতে পাচ্ছি, তোমরা জানো অলরেডি আমরা তোমাদেরকে 7 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক দিয়েছি, অষ্টম অঙ্কটা আমরা করে যাব, নবম অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এবং নবম অঙ্কটা কিন্তু রেক্ট্যাঙ্গুলার কনসেপ্টেরই অঙ্ক। চলো আমরা 8 নম্বর অঙ্কটা করি, তাহলে 9 নম্বরটা যদি হোমওয়ার্ক থাকে তাহলে সার্কুলার কনসেপ্টের 10 নম্বর অঙ্কটা আমরা করব, 11 নম্বর অঙ্কটা তোমাদের স্বাভাবিকভাবেই হোমওয়ার্ক থাকবে। তাহলে চলো আমরা একটু অঙ্কগুলো একটু দেখে আসি প্লিজ। না সরি, আমরা আসলে দুটো অঙ্ক হোমওয়ার্ক দেবো, আর 9 এবং 10 হোমওয়ার্ক দেবো। আমরা সার্কুলার কনসেপ্ট থেকে 11 নম্বর অঙ্কটা করব। আচ্ছা চলো আমরা 8 নম্বর অঙ্কটাতে যাই। 8 নম্বর অঙ্কটাতে কি বলেছে একটু দেখি। হাউ মেনি ওয়ে 3 boys and 4 girls can be arranged? কতভাবে আমি 3 জন বয় এবং 4 জন গার্লকে অ্যারেঞ্জ করতে পারবো, আগের অঙ্কটার মতোই। প্রশ্ন হচ্ছে ইফ boys are separated, অর্থাৎ এখানে সেপারেট হচ্ছে বয়রা। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কে সেপারেট। প্রথম প্রশ্ন হচ্ছে অঙ্কটা চেনার উপায় কি, এখানে একটা শব্দ থাকবে সেপারেট, এবং কে সেপারেট সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বয়েজ সেপারেট। দেখো এই বয়েজরা যদি আগের বার কিন্তু টুগেদার ছিল, এবার হচ্ছে সেপারেট, যেহেতু বয়েজরা সেপারেট হবে তার মানে ওরা কিভাবে সেপারেট হবে, বয়েজরা সেপারেট হবে অবশ্যই গার্লসদের যদি গ্যাপে থাকে তাহলে বয়রা সেপারেট হয়ে যাবে। এখন 4টা গার্ল কয়টা গ্যাপ তৈরি করে, বেশিরভাগই আমাদেরকে বলে স্যার 4টা গার্ল 3টা গ্যাপ তৈরি করে। খেয়াল করে দেখো 4টা গার্ল কয়টা গ্যাপ তৈরি করে। ধরো এই হচ্ছে একটা গার্ল 1, দিস ইজ গার্ল 2, দিস ইজ গার্ল 3 এন্ড দিস ইজ গার্ল 4। তাহলে লক্ষ্য করো 4টা গার্ল আসলে 1 2 3 4 5, 1 2 3 4 5, এই 5টা গ্যাপ তৈরি করেছে। আমরা কিন্তু এই 5টা গ্যাপে আমরা ছেলেদেরকে যদি বসিয়ে দেই, অ্যারেঞ্জ করিয়ে দেই, তাহলে কিন্তু এই ছেলেগুলো কি হয়ে যাবে, এই ছেলেগুলো সেপারেট হয়ে যাবে। তার মানে এই 5টা গ্যাপে 3টা ছেলে বসতে পারবে 5p3 উপায়ে। কত উপায়ে? 5p3 উপায়। 5p3 কেন? কারণ এখানে 5টা হচ্ছে আসন আর 3টা ছেলেকে আমি বসাবো। এই ক্ষেত্রে আমার n এর মান 5, r এর মান হলো 3। তাহলে একে আমরা বসাতে পারবো 5p3 উপায়েতে। এখন বাকি যে 4টা গার্ল আমাকে এই g1 g2 g3 g4 এইভাবেই থাকবে না, এটা কিন্তু আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এই মেয়েদেরকে কিন্তু তাদের মধ্যে
পারমুটেশন করতে পারি। এদেরকে পারমুটেশন করলে আমরা এদেরকে পারমুটেশন করতে পারবো 4 গুণ 4 ফ্যাক্টোরিয়াল উপায়। তাহলে লক্ষ্য করে দেখো এখানে যে 5 লিখেছো, এখানে কিন্তু অনেকেই ভুল করো। এই যে 5 লিখেছো, এই 5টা কি? 5টা হচ্ছে গ্যাপ। অর্থাৎ তুমি যেখানে যার উপর শর্ত নাই তাকে দিয়ে হচ্ছে গ্যাপ বানাইতে হবে। এর গ্যাপ কয়টা হবে? রেক্ট্যাঙ্গুলার কনসেপ্টে মাথায় রাখবে গ্যাপ হবে তার থেকে একটা বেশি। কারণ মাথায় রাখবে তার ডানেও একটা গ্যাপ আছে, বায়েও একটা গ্যাপ আছে, এই কারণে একটা গ্যাপ এক্সট্রা বেড়ে যাবে। তো আশা করি তোমরা 8 নাম্বার অঙ্কটা বুঝতে পেরেছো। এবার 9 নাম্বার অঙ্কটা এবং 10 নাম্বার অঙ্কটা, দুটো অঙ্ক তোমরা স্ক্রলে দেখতে পাচ্ছ। নবম এবং দশম দুটো অঙ্ক তোমরা স্ক্রলে দেখতে পাচ্ছ। এই অঙ্ক দুটো তোমাদেরকে করতে হবে। মজার ব্যাপার 9 নাম্বার অঙ্কটাতে কিন্তু বলা হয়েছে গার্ল সেপারেট থাকবে। তার মানে বুঝতে পারতেছো 3টা বয় কয়টা ফাঁকা জায়গা তৈরি করবে? 3টা বয় 4টা ফাঁকা জায়গা তৈরি করে, যার মধ্যে 4টা গার্ল বসবে। 4p4 এইভাবে বসানো যাবে। আর 10 নাম্বার অঙ্কটা দেখতে পাচ্ছ যেখানে 5 জন আর্টস এবং 4 জন কমার্সের স্টুডেন্টের কথা বলা হয়েছে, যেখানে আমরা কমার্সের স্টুডেন্টদেরকে সেপারেট করব। তাহলে যেহেতু কমার্সের স্টুডেন্টকে সেপারেট করব, তাহলে 5 জন আর্টস 6টা গ্যাপ তৈরি করবে। আমি একটু হিন্টস দিয়ে রাখলাম যাতে তোমাদের অঙ্ক করতে সুবিধা হয়। নবম এবং দশম অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক আকারে রইল। আমরা চলে যাব 11তম অঙ্কে। আমরা খুব ভালো হতো যদি আমরা যেটা করি সাধারণত ক্লাসে 8 নাম্বার অঙ্কটা করিয়ে দিয়ে আমরা নবম এবং দশম অঙ্কটা স্টুডেন্টদের কাছে 1টা মিনিট সময় নিই এবং এই 1টা মিনিটের মধ্যে ওরা উত্তর করে দেয়। আমাদের আজকে সেই সুযোগটা হচ্ছে না বলে আমি তোমাদেরকে জাস্ট হিন্টস দিয়ে চলে যাচ্ছি। 11 নাম্বার অঙ্কটা আমরা তোমাদেরকে করিয়ে দেবো এবং খুব স্বাভাবিকভাবেই 12 নাম্বার অঙ্কটা হোমওয়ার্ক। এবং মাথায় রাখবে সার্কুলার কনসেপ্ট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট ইন দিস টপিক। এই টপিকটার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে এই সার্কুলার কনসেপ্ট। আমরা এই সার্কুলার কনসেপ্টের অংশটা একটু দেখি। 11 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 11 নম্বর অঙ্কটাতে বলেছে যে 4 diplomats from America, 2 from Russia and 2 from China, 3 from Russia, 2 from China and 1 from England are seated in a round table for disarmament. 4 জন ডিপ্লোম্যাট হচ্ছে আমেরিকার, 3 জন রাশিয়ার, অর্থাৎ 4 আর 3 7 জন, 2 জন হচ্ছে চায়নার, 7 আর 2 9 জন এবং 1 জন হচ্ছে ইংল্যান্ডের। মোট 10 জন ডিপ্লোম্যাটের কথা বলা হয়েছে। তারা একটা রাউন্ড টেবিলে বসেছে, এমনভাবে রাউন্ড টেবিলে বসেছে কিসের জন্য? ডিসআর্মেন্টের জন্য, অর্থাৎ নিরস্ত্রীকরণের জন্য। আচ্ছা, হাউএভার সে যে কারণেই বসুক তারা, হাউ মেনি ওয়ে দে ক্যান বি অ্যারেঞ্জড, তাদেরকে কিভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারি ইফ আমেরিকান ডিপ্লোম্যাটস আর সেপারেটেড ফ্রম ইচ আদার। এই ক্ষেত্রে কিন্তু অঙ্কে কে সেপারেট খুব ইম্পর্ট্যান্ট। এই অঙ্কে বলে দিয়েছে যে আমেরিকান যারা আছে ওরা সেপারেট থাকবে, আমেরিকান ভদ্রলোকেরা সেপারেট থাকবে। কিন্তু এরা কিন্তু বসছে একটা রাউন্ড টেবিলে। মাইন্ড ইট, দিস ইজ নট এ রেক্ট্যাঙ্গুলার টেবিল। আর একটা কথা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টেবিল বা এই কথাগুলো কিন্তু বলা থাকবে না, কিন্তু যদি এইটা কোনোভাবে রাউন্ড টেবিল হয় তাহলে কিন্তু তোমাকে অবশ্যই রাউন্ড টেবিল শব্দটা উল্লেখ করে দেবে। তুমি লক্ষ্য করে দেখো এখানে কিন্তু বলেছে আর সিটেড ইন এ রাউন্ড টেবিল। তোমরা অঙ্কের লাইনটা একটু পড়ে দেখো যে 4 diplomats from America, 3 from Russia, 2 from China, 1 from England। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। আর সিটেড ইন এ রাউন্ড টেবিল, এদেরকে বসানো হয়েছে একটা রাউন্ড টেবিলে এবং এমনভাবে বসানো হয়েছে যেখানে আমেরিকানরা সেপারেট থাকবে। তার মানে যে মোট ছিল 10 জন, সেই 10 জনের মধ্যে আমেরিকান 4 জন, বাকি আছে কারা? বাকি সে আমেরিকা হোক, বাকিরা সে রাশিয়া হোক না চায়না হোক বা ইংল্যান্ডের হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমরা কি করব? ওদেরকে ধরে নেব, ওরা আলাদা আর আমেরিকানরা আলাদা। তাহলে দেখো আমাদের বাকি যারা যারা ছিল, যেমন ইংল্যান্ডের 1 জন, রাশিয়ার 3 জন, নাকি রাশিয়ার 3 জন, তারপরে কি চাইনিজ ছিল 2 জন। এদের মাঝখানে যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলোতে কারা বসবে? এই আমেরিকান লোকগুলো বসবে। আমেরিকান কয়জন ছিল? 4 জন ছিল। এখন লক্ষ্য করো এই যে আমেরিকান বাদে বাকি যারা আছে, রাশিয়া, চায়না, ইংল্যান্ড, এরা কয়টা গ্যাপ তৈরি করেছে? এরা গ্যাপ তৈরি করেছে 1 2 3 4 5 6। এই 6টা গ্যাপ তৈরি করেছে, যে 6টা গ্যাপে 4 জন আমেরিকান বসবে। 6টা গ্যাপে 4 জন আমেরিকান বসবে, 6p4 উপায়। কত উপায়? 6p4 উপায়। এখন আমাদের এখানে মোট বাকি যে বর্ণগুলো আছে, বাকি যারা যারা আছে সেটা হচ্ছে 1 2 3 4 5 6। আমি যখন এখানে 6 ফ্যাক্টোরিয়াল লিখবো কখনোই না। একটা কথা মনে রাখবে যে আমাদের সার্কেলের কনসেপ্টটা হচ্ছে এইরকম
দেখো একটা সার্কেল গঠন করতে গেলে ধরো এখানে আমি ধরো এ বি সি ডি ই 5 জনের কথা বলেছি। একে যদি সার্কেল গঠন করতে চাও, তুমি যদি কাউকে যদি পজিশন ফিক্স করে না দাও, তাহলে তুমি কখনোই কিন্তু বাকিদেরকে সাজাতে পারবে না। তাহলে কিন্তু অসীম সংখ্যক, যেহেতু গোল, এই গোলাকার বস্তুর একটা জিনিস হচ্ছে, তুমি যদি বলো এটা ওপরে, আমি যদি কখনো এটাকে টেনে আনি তাহলে আমি বলতে পারবো এই নিচে, আমি যদি এইভাবে টেনে ফেলি তাহলে আমি বলতে পারবো ডানে। তার মানে এর অসীম সংখ্যক পজিশন হওয়া সম্ভব। এই জন্য আমাদেরকে একটা পজিশন ফিক্স করে দিতে হয়। আর ফিক্স করে দিলে যদি 5টা বস্তু থাকে তখন এটা হয়ে যায় 5 - 1 ফ্যাক্টোরিয়াল। এই জন্যই আমাদের রাউন্ড টেবিলের কনসেপ্ট মাথায় রাখবে। রাউন্ড টেবিল এটাকে মূলত আমরা n-1 ফ্যাক্টোরিয়ালে সাজাই। তাহলে এখানে যেহেতু আমার 6 জন ডিপ্লোম্যাটের কথা আছে, আমরা এর 6 না লিখে আমরা লিখবো 5 ফ্যাক্টোরিয়াল। এটা কেন লিখলাম? বিকজ উই আর ইউজিং দিস ফর্মুলা n-1 ফ্যাক্টোরিয়াল। সো আমরা 4 জন আমেরিকানকে সেপারেট রেখে আমরা সাজাতে পারি 6p4 উপায়ে, আর বাকিদেরকে সাজাতে পারি 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তোমরা 12 নম্বর অঙ্কটা, তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকছে, যেখানে আমরা এই একই অঙ্ক দিয়েছি, শুধু এখানে আমেরিকানদেরকে সেপারেট রাখার কথা ছিল 11 নম্বর অঙ্কে, আর 12 নম্বর অঙ্কে আমরা রাশিয়ানদেরকে সেপারেট রাখার কথা বলেছি। তাহলে বুঝতেছো এখানে ব্যক্তি হিসেবে পড়বে 7 জন, সেই 7 জনের মধ্যে 3 জনকে বসাতে হবে 7p3, আর ওই 7 জনকে বসানো যাবে 6 ফ্যাক্টোরিয়াল। যদিও আমি অঙ্কটা বলে ফেলেছি, কিন্তু তোমরা ট্রাই করবে নিজেরা। আমরা সেপারেট পারমুটেশনটা শেষ করলাম। এবার আমরা যেটাতে যাব খুব সহজ একটা টপিকস, সেটার নাম হচ্ছে রিলেটিভ পজিশন। আমরা এই রিলেটিভ পজিশন জিনিসটা একটু শেখার চেষ্টা করব। এবং রিলেটিভ পজিশনটা খুব ইজি, যেহেতু তোমরা অলরেডি টুগেদার কনসেপ্টটা শিখেছো, তাই তোমাদের জন্য রিলেটিভ পজিশনের কনসেপ্টটা খুব ইজি একটা কনসেপ্ট হবে বলে আমার মনে হয়। আমরা 13 নম্বর অঙ্কটা তোমাদেরকে করিয়ে দেব, 14 নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমরা 13 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। 13 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে how many ways 3 boys and 4 girls, 3টা ছেলে এবং 4টা মেয়েকে আমরা কতভাবে সাজাতে পারি when they are not changing their respective relative position। তারা কিন্তু তাদের রেসপেক্টিভ রিলেটিভ পজিশন চেঞ্জ করবে না। অর্থাৎ ছেলেদের জন্য যে বরাদ্দকৃত সিট, সেই সিটে ছেলেরা, যেই সিটে মেয়েদের জন্য বরাদ্দকৃত সিট, সেই সিটে মেয়েরাই বসবে। তাহলে আমরা অঙ্কটা করে দিতে পারি, 3টা ছেলে যদি ছেলেদের সিটে বসে, এদেরকে সাজানো যাবে 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে, আর 4টা মেয়ে যদি তাদের জায়গায় বসে, তাদেরকে সাজানো যাবে 4 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। সো ইওর অ্যান্সার শুড বি 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। তার মানে অঙ্কটা খুব সহজ। এখানে যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলোর ফ্যাক্টোরিয়াল করে করে তুমি যদি গুণ করে দাও, তাহলেই এই অঙ্কটা একদম ক্লিয়ারলি তুমি সলভ করতে পারবে। 14 নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক, যেখানে 5 জন বয়েজ এবং 4 জন গার্লসের কথা বলা হয়েছে, তো বুঝতেই পেরেছো। সো দ্যাট শুড বি 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। আমরা একটু জাস্ট হিন্টস দিয়ে গেলাম, যদিও আমরা একটা ক্লাসে স্টুডেন্টদেরকে দিয়ে করানো হয়, এই জন্যই তোমাদেরকে এটা হোমওয়ার্ক আকারে রাখা হয়েছে। দিস ইজ রিলেটিভ পজিশন। এবং আমরা এখন যেটাতে যাব সেটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেটার নাম হচ্ছে অর্ডার পারমুটেশন। এবং এই অর্ডার পারমুটেশন আমরা দুটো টপিক্সে করব। প্রথম যে টপিকসটা করব সেটাকে আমরা বলি সিঙ্গেল কনসেপ্ট। তোমরা অলরেডি তার একটা ফর্মুলা দেখতে পাচ্ছ, ফর্মুলাতে লেখা n টু দি পাওয়ার r। এই ফর্মুলায় আমাকে অঙ্ক করতে হবে n টু দি পাওয়ার r, যেখানে n কে বলা হচ্ছে ফিক্সড আর r কে বলা হচ্ছে ভেরিয়েবল। আমরা একটু লক্ষ্য করি, আমরা অলরেডি স্ক্রিনেও দেখেছি যে এই ফিক্সড কি আর ভেরিয়েবল কি জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরো তোমাকে বলা হলো যে তুমি এই 4টা আঙুলে তুমি 7টা আংটি পরাবে। এখন তুমি বলো আঙুল ফিক্সড নাকি তোমার আংটি ফিক্সড? নিশ্চয়ই আঙুল ফিক্সড। যদি আঙুল ফিক্সড হয় তাহলে আঙুলের সংখ্যা হচ্ছে n আর আংটির সংখ্যা হচ্ছে r। সো ইওর অ্যান্সার উইল বি 4 টু দি পাওয়ার 7। যদি তোমাকে বলা হয় 4টা আঙুলে আমি 3টা আংটি কতভাবে পরাবো, তাহলে আঙুলের সংখ্যা ফিক্সড 4, আংটির সংখ্যা ভেরিয়েবল যার সংখ্যা 3, তাহলে n টু দি পাওয়ার r, তাহলে এটা হবে 4 টু দি পাওয়ার 3। আমরা একটা একটা করে চলো অঙ্ক করে ফেলি। 3টা অঙ্ক আমাদের এখানে আছে, 15, 16, 17। এবার আসা যাক 15 নম্বর অঙ্কে। 15 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে
5 letters can be posted in 3 post boxes. 3টা পোস্ট বক্সে 5টা লেটার কতভাবে পোস্ট করা যাবে। তাহলে আমাদেরকে এখানে ধরে নিতে হবে এর মধ্যে কোনটা ফিক্সড কোনটা ভেরিয়েবল। খেয়াল করো এখানে যে ফিক্সড হচ্ছে পোস্ট বক্স, অর্থাৎ মাথায় রাখতে হবে এই ধরনের অঙ্কে কিন্তু তোমাকে প্রশ্ন পড়ে বুঝতে হবে কোন জিনিসটা অ্যাকচুয়ালি ফিক্সড। দেখো তুমি লেটার যে কোনো বক্সে ফেলতে পারো, কিন্তু একটা এলাকায় পোস্ট বক্সের সংখ্যা সবসময় ফিক্সড থাকে। তাহলে এটা যদি ফিক্সড হয় তাহলে আমার n এর মান হচ্ছে 3 আর লেটার এটা হচ্ছে r এর মান এটা হচ্ছে 5, তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে 3⁵। ঠিক একইভাবে আমরা 16 নম্বর অঙ্কটা একটু দেখি। 16 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে 7 letters, how many ways 7 letters can be delivered by 4 ornate, 4 জন অর্নেট দিয়ে আমি 7টা লেটার কিভাবে ডেলিভারি দিতে পারবো। দেখো একটা জিনিস দেখো, অর্নেটের অপারেশন কিন্তু আমার হাতে, কারণ আমি আমার অর্নেট আমার হাতে সাথে কাজ করে। আমি যদি একজন অর্নেটকেই বলি যে তুমি 7টা লেটার ডেলিভারি দিয়ে দাও, তাহলে তাকে কিন্তু তাই করতে হবে। কিন্তু আমাকে 7টা লেটার যেহেতু ছাড়তে হবে, এই 7টা লেটার কিন্তু দেখো এই অঙ্কটাতে কিন্তু লেটারটা ফিক্সড, সুতরাং অঙ্ক বোঝাটা কিন্তু খুব ডিফিকাল্ট। সুতরাং n এর মানটা হচ্ছে এক্ষেত্রে 7, r এর মানটা এক্ষেত্রে হচ্ছে 4 এবং তোমার অ্যান্সারটা হয়ে যাবে 7⁴। আমরা 17 নম্বর অঙ্কটা দেখি। আমরা আবারও একটু ফিক্সড ভেরিয়েবলের ইস্যুটা দেখি এবং 17 নম্বর অঙ্কটার মতো অঙ্ক কিন্তু পরীক্ষায় খুব আসে। 17 নম্বর প্রশ্নটাতে বলেছে যে তোমার পরীক্ষায় 12টা ইয়েস নো কোশ্চেন আছে। ইয়েস নো হচ্ছে অপশন তোমার। এখন তুমি লক্ষ্য করো তোমার কাছে 12টা কোশ্চেন আছে যার মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে ইয়েস নো আকারে। তাহলে এই ক্ষেত্রে আমার n এর মানটা হচ্ছে 2 আর r এর মানটা হচ্ছে এই ক্ষেত্রে তোমার n এর মানটা হচ্ছে 2 এবং r এর মানটা হচ্ছে 12, কারণ তোমার অ্যান্সারটাকে আইদার ইয়েস বা নোই লিখতে হবে, অন্য কিন্তু কিছু লেখার উপায় নেই। 12টা কোশ্চেনের মধ্যে তুমি চাইলে 12টা কোশ্চেন তুমি ইয়েস দিয়ে ফেলতে পারো, 12টাও তুমি নো দিতে পারো, তুমি ইচ্ছা মতো ইয়েস নো দিতে পারো, চাইলে এই প্রশ্নের উত্তর নাও দিতে পারো। এই ধরনের অপশনগুলো আছে। সুতরাং তুমি অ্যান্সার করতে পারো 2⁵ এই উপায়ে। এবং বাংলাদেশ ব্যাংকের অফিসারে কিন্তু অলরেডি এই নিয়মের একটা অঙ্ক এসে গেছে এবং সেই প্রশ্নটাতে বলেছিল যে তোমাকে 10টা ট্রু ফলস আছে, একই তো কথা। এই ইয়েস নো এর অ্যান্সার করা, ট্রু ফলস এর অ্যান্সার করা একই কথা। সেই ক্ষেত্রে তাহলে n এর মানটা হচ্ছে 2 এবং r এর মানটা হচ্ছে 10, সো ইউর অ্যান্সার উইল বি 2⁻10। এটা বাংলাদেশ ব্যাংকের অফিসারের অঙ্ক। যাই হোক, আমরা অলরেডি অর্ডার পারমুটেশনটা শিখলাম। অর্ডার পারমুটেশনের পরের যে কনসেপ্টটা পড়বো সেই কনসেপ্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট এবং পরীক্ষায় খুব আসে এবং পরীক্ষায় এই জিনিসটা কিন্তু আমাদের খুব আটকে দেয়। সেটি হচ্ছে নাম্বার কনসেপ্ট। আমরা একটু নাম্বার কনসেপ্ট সম্পর্কে একটু আইডিয়া দেব। প্রথমে আমরা 18 নম্বর অঙ্কটাতে যাব। 18 নম্বর অঙ্কটা কি বলেছে? 18 নম্বর অঙ্কটা বলেছে হাউ মেনি ওয়ে 3-digit number can be divisible by 5 can be found from 1, 2, 3, 4, 5, 6। এই 1, 2, 3, 4, 5, 6 এই সংখ্যাগুলো থেকে 3 ডিজিটের একটা নাম্বার কতভাবে গঠন করা যাবে which is divisible by 5, যেটা 5 দ্বারা বিভাজ্য। এখন লক্ষ্য করো 5 দ্বারা বিভাজ্য সংখ্যার একটা বৈশিষ্ট্য হচ্ছে এর শেষের ডিজিটটা হয় 5 হবে অথবা 0 হবে। কিন্তু দেখো আমার এখানে যেহেতু কোনো 0 নাই, সেহেতু শেষের ডিজিটটা 5 হতে বাধ্য। ওরা কিন্তু একটা জিনিস বলেছে বাই ইউজিং অনলি ওয়ান্স, এই লেটারগুলো তুমি ইউজ করতে পারবে বাই ইউজিং অনলি ওয়ান্স, অর্থাৎ একবার মাত্র ব্যবহার করে। অর্থাৎ কোনো লেটার তুমি একাধিকবার চাইলেই ব্যবহার করতে পারবে না। একটু তাহলে বোঝার চেষ্টা করি। আমার এই ঘরটাতে 5 বসাতেই হবে, এই ঘরটাতে আমার 5 বসাতেই হবে, তাহলেই এটা 5 দ্বারা বিভাজ্য হবে, কারণ এখানে 0 নাই। তার মানে এই ঘরটাকে আমি সাজাতে পেরেছি একভাবে, কারণ এখানে 5 ছাড়া আর কিছু বসতেছে না। তাহলে 5 বাদ চলে গেল, বাকি থাকছে 1, 2, 3, 4, 5, 5টা সংখ্যা, যার জন্য ঘর আছে আমার 2টা। তাহলে 5টা সংখ্যা দ্বারা 2টা ঘর আমি বাই ইউজিং অনলি ওয়ান্স পূরণ করতে পারি 5p2 উপায়ে। 5p2 উপায়ে 5p2 মানে কত? আমরা কিন্তু 5p2 এর মানটা বার করা শিখেছি।
5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 20। এটাকে অন্যভাবেও লেখা যায়, এটাকে আমরা অন্যভাবে যেটা লিখি সেটা হচ্ছে 5 into 4, 5 into 4 এভাবেও লেখা যায় 20। সো ইওর অ্যান্সার ইজ 20। তাহলে আমরা এই অঙ্কটা শিখলাম, অঙ্কটা একবার মাত্র ব্যবহার করে। আমরা 19 নাম্বার যে অঙ্কটা দেখতে পাচ্ছি একই অঙ্ক, কিন্তু এই জায়গাটাতে 19 নাম্বার অঙ্ক, কিন্তু এই জায়গাটাতে একটা পরিবর্তন আনা হয়েছে। বলা হয়েছে ইট ইজ নট নেসেসারি টু ইউজিং অনলি ওয়ান্স। এই শব্দটাতে কিন্তু বলা হয়েছে ইট ইজ নট নেসেসারি টু ইউজিং অনলি ওয়ান্স, অর্থাৎ এটা নেসেসারি না, এটা একবার মাত্র ব্যবহার করা, এটা নেসেসারি না। এইটা আমরা একটু দেখব। দেখো, এটা একবার মাত্র ব্যবহার করা নেসেসারি না, তার মানে আমি একটা লেটার একাধিকবার ব্যবহার করতে পারবো। তোমরা একটু লক্ষ্য করেছো যে আগের বার আমরা যখন এই ঘরটাতে 5 বসিয়েছি তখন কিন্তু 5কে বাদ দিয়ে দিয়েছিলাম, অর্থাৎ আমার কিন্তু চাইলে এইখানেও 5 এখানেও 5 কিন্তু বসানো যাবে, কারণ আমার কাছে বলা হয়েছে যে 5 একবার ব্যবহার করা এটা নেসেসারি না, আমরা চাইলে যত খুশি ততবার এটাকে ব্যবহার করতে পারি। তাহলে একটু লক্ষ্য করি, আমাদের অঙ্কে বলেছে যে 1 2 3 4 5 6 এই শব্দগুলোকে আমি দিয়ে কতগুলো 3 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করতে পারি যেটা 5 দ্বারা বিভাজ্য, এবং ইট ইজ নট নেসেসারি টু ইউজিং অনলি ওয়ান্স। এটা একবার মাত্র ব্যবহার করার কোনো নিষেধাজ্ঞা নাই, কিন্তু নিষেধাজ্ঞা থাকুক বা না থাকুক, কিন্তু এটা যেহেতু 5 দ্বারা বিভাজ্য সংখ্যা, এখানে কিন্তু আমাকে 5 বসাতেই হবে। তার মানে এই ঘরটাকে আমি একভাবে পূরণ করতে পারছি। কিন্তু এবারে কিন্তু আর আমার 5 এই জায়গা থেকে বাদ চলে যাবে না। তাহলে বাকি এই 6টা বর্ণ, 6টা লেটার, এখানেও 6 এখানেও 6 ভাবে ব্যবহার করা যাবে, অর্থাৎ এটা টোটাল 36 ভাবে ব্যবহার করা যাবে। এটা আমরা দেখেছি। তার মানে লক্ষ্য করো, যখনই তোমাকে নট নেসেসারি টু ইউজিং অনলি ওয়ান্স বলছে, এই জিনিসগুলো কিন্তু বারবার গুণ হয়ে যাচ্ছে। আর যখন একবার ব্যবহার করতে বলা হচ্ছে তখন কিন্তু এটা পারমুটেশনের ফর্মুলায়, অর্থাৎ এনপিআর ফর্মুলাতে চলে যাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, এবং পরীক্ষার জন্য এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমরা 20 নম্বর অঙ্কটা স্ক্রলে দেখতে পাচ্ছি, এখানে শুধু 3 অঙ্কের জায়গায় 4 অঙ্কের সংখ্যা বলা হয়েছে, এবং ইট ইজ নট নেসেসারি টু ইউজিং অনলি ওয়ান্স বলা হয়েছে। আমি বলবো যে তোমরা দুইভাবেই করো, এটা একবার ব্যবহার করলে কি হয়, বারবার ব্যবহার করলে কি হয়, এভাবে তোমরা অঙ্কটা করতে পারো। এর সাথে আমাদের পারমুটেশনের ক্লাসটা শেষ হলো। আমরা এখন শুরু করব কম্বিনেশনের ক্লাস, এবং মাথায় রাখবে কম্বিনেশন এবং পারমুটেশনের মধ্যে একটা রিলেশন আছে, যেটা আমরা শুরুতে দেখিয়েছি, এবং এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং খুব গুরুত্বপূর্ণ অধ্যায় তোমরা শেষ করলে। ধন্যবাদ। কম্বিনেশনের ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি।